সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইরাকি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। আর জানিয়ে দেব ট্রাম্পের হুঁশিয়ারি, নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বয়ে দেব। নির্বাচনে আমার বিজয় রাশিয়াকে আরো শক্তিশালী করবে জানালো পুতিন। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 92 জনের মৃত্যু। এবার ছিনতাইকৃত জাহাজ সোমালিয়ার জলদস্যুদের আটকে দিল ভারতীয় নৌবাহিনী, 17 জন নাবিককে উদ্ধার। চাকসুমারে মন্তব্যকে অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর পতন, সরকারে বিক্ষোভ, উত্তাল সরকার ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দেব হামাসের কাছে যুদ্ধে হেরে গেলেন ইসরায়েল, সেনা কমান্ডারের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরাকে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরাকের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এই অঞ্চলে থাকা কুর্দি যোদ্ধাদের আরো দক্ষিণ ঠেলে দেয়াই এই অভিযানের উদ্দেশ্য। এছাড়া সেখানে থাকা একটি নতুন বাণিজ্যিক রুটকে নিরাপদ করতেও কাজ করবে তুরস্কের সেনাবাহিনী। দেশটির এই পরিকল্পনার সঙ্গে যুক্ত এক সূত্রে বরাত দিয়ে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই। খবর জানানো হয় একাধিক অভিযান চালানো হতে পারে ইসরায়েলের অভ্যন্তরে। মূলত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করা হবে। গত বছর কুর্দি বাহিনী হামলায় অন্তত কয়েক ডজন সেনা হারিয়েছে তুরস্ক। এ নিয়ে তুরস্কের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে দেশটির কৌশল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কুর্দিদের অনুপ্রবেশ থামাতে উঁচু নজরদারি টাওয়ার নির্মাণ করেছে তুরস্ক, কিন্তু এরপরেও সফলভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে গেছে বাহিনীটি। তুরস্কের আরেক সূত্র মিডল ইস্টে আইকে জানিয়েছে তুরস্কের প্রধান উদ্দেশ্য একদমই স্পষ্ট। মেটিনা এবং গারাতে কুর্দিদের উপস্থিতি ইরাকের নতুন বাণিজ্যিক রুটের জন্য বড় হুমকি। উপসাগরীয় এলাকা থেকে ইরাকের মধ্যে দিয়ে তুরস্ক পর্যন্ত ওই সড়কের দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার। ওই কর্মকর্তারা আরো বলেছেন যে আমরা এই এলাকা থেকে কুর্দিদের সরাতে ওই এলাকার নির্মাণ প্রকল্পের সুরক্ষা নিশ্চিত কাজ করব। এটি হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। শীঘ্রই এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় তুরস্ক, ইরাক ও আরব দেশগুলো। এই সড়কটি নির্মাণ হলে ইরাক সহজেই তুরস্কে পণ্য পাঠাতে পারবে। তাছাড়া নির্মাণ করা হবে উচ্চ গতির রেল লাইনও। এই লাইন দিয়ে ঘন্টায় 300 কিলোমিটার গতিতে যাত্রী পণ্য পাঠানো হবে। এই প্রকল্প বাস্তবায়নে $17 বিলিয়ন দরকার পড়বে। অপরদিকে এই সড়কের কারণে বছরে অন্তত $4 বিলিয়ন আয় হবে এবং সৃষ্টি হবে কমপক্ষে 1 লাখ চাকরি, সূত্র আজ টুডে। এবার ট্রাম্পের ভয়াবহ হুঁশিয়ারি, নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বয়ে দেব। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াইহিতে এক নির্বাচনী সমাবেশে তিনি আগামী 5 নভেম্বরের নির্বাচনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। তিনি হোয়াইট হাউসের আসন্ন প্রতিযোগিতাকে দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ছাড়পত্র নিশ্চিত করার কয়েকদিন পরে তিনি রক্তপাতের হুঁশিয়ারি দিয়েছেন। তবে এর মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি। মার্কিন অটোমোবাইল শিল্পের ঝুঁকি নিয়ে মন্তব্যের মাঝখানে তিনি এ মন্তব্য করেছেন। ভান্ডালিয়ার সমাবেশে ট্রাম্প বলেছেন, 5 নভেম্বর আমি মনে করি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এদিন তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে এবং সমালোচনা করেছেন। মেক্সিকোতে গাড়ি তৈরির পরিকল্পনাকে চীনা পরিকল্পনা বলে এর সমালোচনা করে। তিনি বলেছেন, এরপর এই গাড়ি বিক্রি করা হবে মার্কিনদের কাছে। তার ভাষায়, আমি নির্বাচিত হলে এসব গাড়ি বিক্রি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে এটা হবে পুরো দেশের জন্য রক্তসান, দেশের জন্য রক্তসান। অন্যতম তাই হবে, তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা দল 2020 সালে ব্যালট বাক্সে রিপাবলিকান ট্রাম্পকে পরাজিত বলে অভিহিত করে বিবৃতি দিয়েছিল, সূত্র পাস টুডে। নির্বাচনে আমার এই বিজয় রাশিয়াকে আরো শক্তিশালী করবে জানালেন নতুন প্রেসিডেন্ট পুতিন।
টানা ৩ দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে ৫০% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭.৩৪% ভোট পেয়েছেন। এতে তার ৩ প্রতিদ্বন্দ্বী ধারে কাছেও নেই। এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে আরো শক্তিশালী ও আরো কার্যকর করবে। এই সময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধরত রুশে সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে বিবেককে দমানোর চেষ্টা করুক না কেন, ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতে ব্যর্থ হবে। পশ্চিমাদের করা সমালোচনা করলেও চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলোতে আরো শক্তিশালী হবে। সূত্র ফাস্ট টুডে। আবারও গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় ৯২ জনের মৃত্যু। মধ্য গাজায় দেইর আল বালাহ আল ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার একদিনে হামলায় অন্তত ৯২ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা। দেইর আল বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে স্থাপিত পরিবারের অন্তত ১২ জন নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। এদিকে গাজার যুদ্ধবিরতি আলোচনা রোববার আবারও শুরু হওয়ার আশা করেছেন কাতার মিশর মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া এই ৩ পর্বের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছিয়েছেন। গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১,৬৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৩,৬৭৬ জন। আর ইসরায়েল হামাসের হামলায় নিহত হয়েছে ১,৩৩৯ জন। সূত্র ইন্ডিয়া টুডে। ছিনতাইকৃত জাহাজ সহ সোমালিয়ার জলদস্যুদের আটকে দিল ভারতীয় নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা একটি কার্গো জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে, খবর রয়টার্সের। ইতিমধ্যে ১৭ জন জিম্মিকে তারা উদ্ধার করেছেন। শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এই তথ্য জানান। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিস পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা। এরপর গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। এই সময় জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে। পরবর্তীতে বেকায়দায় ফেলে তাদেরকে জাহাজ থেকে ১৭ জন জিম্মিকে উদ্ধার করেছে ভারত। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গেল বছরে ডিসেম্বর থেকে এ পর্যন্ত সোমালিয়া জলদস্যুদের দ্বারা প্রায় ১৭টি বেশি জাহাজ আক্রান্ত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ছিনতাইকৃত এই মাল্টিস জাহাজ ব্যবহার করে চলতি সপ্তাহে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র আরব নিউজের। চাক শুমারির মন্তব্যকে অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু। মার্কিন ইহুদি নেতা চাক শুমারির বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চাক শুমার বৃহস্পতিবার নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্য শান্তি স্থাপনের পথে বাধা বলে অভিহিত করেছেন। তার এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছে নেতানিয়াহু। সিএনএন এর খবরে বলা হয়, নেতানিয়াহু সমালোচনা করে ইসরায়েলের নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন শুমার। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিএনএন ডানা বেশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল নির্বাচন হবে কি হবে না তা ইসরায়েল সরকার নিজেই ঠিক করবে। অন্য একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত নেতৃত্বের উৎখাতের চেষ্টা করা অগ্রহণযোগ্য। ইসরায়েল নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি ইসরায়েল নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধে আমাদের জয়ের পরে আমরা এ নিয়ে ভাবব। যুদ্ধে জয়ের আগে নির্বাচন আয়োজন করলে ইসরায়েল অন্তত ৬ মাস স্থবির হয়ে থাকবে। এর অর্থ হচ্ছে আমরা তখন যুদ্ধে হেরে যাব। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ উত্তাল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে ইসরায়েল।
দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেম প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন হামাসের হাত থেকে ইসরায়েলের জিম্মিকে মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছে তারা। খবর টাইমস অফ ইসরায়েলের। শনিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তার পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এই সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলে জল কামান ব্যবহার করে, এমনকি কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরুজালেমে কয়েকশো বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্ট বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এই সময় তারা ইসরায়েল নতুন নির্বাচন দাবি করেছেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে বাধা দেয়, এমনকি পুলিশ সংবাদ মাধ্যম কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলে আশপাশ যেতে। এদিকে তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটির দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েল মুক্ত করা আনা এবং অপরটির দাবি ছিল ইসরায়েলের নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীদের শহরে বিভিন্ন মোড়ে অবস্থানে বিক্ষোভ শুরু করতে দেখা যায়। হামাসের কাছে হেরে গেছে ইসরায়েল। ইসরায়েলের সেনা কমান্ডারের ঘোষণা। এক ইসরায়েলি সেনা কমান্ডার দাবি করেছেন হামাসের বিপক্ষে এরই মধ্যে যুদ্ধে ইসরায়েল হেরে গেছে। আইজ্যাক ব্রিক নামে ওই ইসরায়েলি মেজর জেনারেল হিব্রু সংবাদ মাধ্যম ওয়ারিতে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছেন, আপনি দীর্ঘ সময় ধরে অসংখ্য সাধারণ মানুষের সাথে মিথ্যাচার করে আসছেন এবং এটি একটি রীতিমতো যুদ্ধ অপরাধ। এই জেনারেল লিখেছেন, গাজা এবং হিজবুল্লাহর বিপক্ষে কি ঘটছে তা অচিরে কিংবা কিছুটা পরেই আমাদের মুখে চুলকানি মেখে দেবে। তবে এটা নিশ্চিত যে ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আমরা এরই মধ্যে যুদ্ধে হামাসের কাছে হেরে গেছি। যুদ্ধ খেলা আমাদের বিশ্ব মিত্রদের হারিয়ে দিয়েছে। আইজ্যাক আরো বলেছেন, ইসরায়েলি বাহিনীর আঞ্চলিক যুদ্ধের জন্য কোন রকম প্রস্তুত ছিল না। সামনে তাদের জন্য আরো হাজারো কঠিন পরিস্থিতি আসন্ন, তবে তা হবে গাজা যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। সাবেক এই সেনা কর্মকর্তা বলেছেন, যদি আমরা হামাসের হাতে থাকা জিম্মিদের জীবিত ফিরে আনতে না পারি তবে এটা জনগণের কাছে ইসরায়েলের বড় পরাজয় হিসেবে গণ্য হবে। তবে 7 অক্টোবরের পর থেকেই পদে পদে ব্যর্থ হয়ে আসছে সমস্ত যুদ্ধে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে।